হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হচ্ছে হিমালয়, যেটা তোমাদের আমি আগের দিনেও বলেছিলাম যে আমাদের এখন নিয়মিতভাবে আমি তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফির ক্লাস নিতে থাকবো, এবং আমাদের কিন্তু WBCSকে টার্গেট করে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। এখানে চেষ্টা করা হবে তোমাদেরকে একটা ক্র্যাশ কোর্স হিসাবে WBCSের জন্য ইম্পর্ট্যান্ট সাবজেক্টের যে ইম্পর্ট্যান্ট সমস্ত টপিক, সেই টপিকগুলো কভার করে যাতে তোমাদেরকে আমরা পড়াতে পারি, এই জিনিসটা কিন্তু আমরা চেষ্টা করব। ওকে, তো আজকের টপিক হচ্ছে হিমালয়। তোমরা যদি কেউ আমাদের চ্যানেল প্রথমবার আজকে ভিজিট করে থাকো বা এই ক্লাসটা প্রথমবার দেখছো, তাদেরকে বলবো আমাদের চ্যানেলে কিন্তু এইরকমভাবে আমাদের এনসিয়েন্ট হিস্ট্রিরও কিন্তু ক্লাস হচ্ছে। এনসিয়েন্ট হিস্ট্রির কিন্তু অলরেডি দুটো ক্লাস আপলোড হয়ে গিয়েছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং বেদিক এজ। তোমরা প্লিজ সেটাকে চেক আউট করতে পারো। আমাদের খুব শর্টে, খুব প্রিসাইজ ওয়েতে কিন্তু দুটো চ্যাপ্টারকে পড়ানো হয়েছে, সেগুলো তোমরা প্লিজ অবশ্যই দেখবে, কারণ ওই দুটো চ্যাপ্টারই কিন্তু আমাদের WBCSের প্রিপারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের, তোমরা যদি এইরকমভাবে যদি আরও ডিটেলসে ভালো করে প্রিপারেশান নিতে চাও WBCSের জন্য, এবং তোমাদের মধ্যে কেউ যদি WBCS 2021কে টার্গেট করে থাকো বা 2022কেও টার্গেট করে থাকো, তাদের দুজনের জন্যই কিন্তু প্রিলি এবং মেন সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু একটা ফুল ভিডিও কোর্স প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা কিন্তু পুরো ভিডিও কোর্স, ইবুক, মক টেস্ট, অপশনাল সাবজেক্ট, ডাউট ক্লিয়ারিংয়ের ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। এবং এটা কিন্তু পুরো 2 বছর ভ্যালিডিটি থাকবে। সেই কারণে বললাম যে 2021 এবং 22 দুটোর জন্যই তোমাদের এখানে কাজে লেগে যাবে। এবং প্রিলি এবং মেন, এখানে প্রত্যেকটা ক্লাসকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যেখানে তোমাদের একবার ক্লাসটা দেখে নিলে তোমাদের প্রিলি এবং মেন্স দুটোতেই কাজে লেগে যাবে। অর্থাৎ প্রিলি তুমি কোয়ালিফাই করে মেন্সে গেলো, ওই সেম ক্লাস তুমি যদি আরেকবার দেখে নাও বা নোটসগুলো আরেকবার পড়ে নাও, তোমার কিন্তু অন্য কোথাও যেতে হবে না। এবং প্র্যাকটিসের জন্য কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। রিভিশনের জন্য কুইক রিভিশন নোটস তোমাদেরকে প্রোভাইড করা আছে। এটার কিন্তু এই মুহূর্তে ব্যাচ নাম্বার 5-এ অ্যাডমিশান চলছে এবং লাস্ট ডেট হচ্ছে 31 মার্চ। অতএব যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু এই চান্সটাকে গ্র্যাব করে নাও। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ডিসকাউন্টেরও ব্যবস্থা করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কুপন কোড, আমার নামের কুপন কোড SUBA30। এই কোডটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা যে কোনো কোর্সের উপর ইনস্ট্যান্ট 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। কীভাবে তোমরা ডিসকাউন্ট পাবে এখানে স্লাইডটার মধ্যে ভালো করে দেখানো আছে, ভিডিও পজ করে তোমরা পড়ে দেখে নিতে পারো। আর অলরেডি আমি এর আগের একটা ভিডিওতে ডিটেলসে বলে দিয়েছি। তারপর যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়, তোমরা আমাদের নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারো। সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে। ওকে, তো আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। তো আমরা অ্যাকচুয়ালি শুরু করছি কি, অ্যাকচুয়ালি আমরা আমাদের যে ফিজিওলজিক্যাল ফিচার্স থাকে বা ফিজিওলজিক্যাল ডিভিশন থাকে ইন্ডিয়ার, আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিতে, সেই জিনিসটা স্টার্ট করছি। হ্যাঁ, এবার তোমরা আমাদের অনেকে বলবে স্যার এটা তো ফার্স্ট চ্যাপ্টার নয়, মাজিদ হোসেনের বইয়ে এর আগে একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ আছে, আমিও জানি, কিন্তু মাজিদ হোসেনের সেই ফার্স্ট চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি ওয়েটেজ বেশি ক্যারি করে। সেই কারণে কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদেরকে এখানে করানো হচ্ছে। ওকে, তো তোমাদের সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। ওই চ্যাপ্টারটা, যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে সেটাও করানো হবে, কিন্তু আপাতত এই চ্যাপ্টারটার ওয়েটেজ বেশি, তাই এই চ্যাপ্টারটা ফার্স্টে স্টার্ট করা হচ্ছে। তাহলে এবার আজকের ক্লাসটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখে নেবো যে আমাদের ইন্ডিয়াতে যে মেজর ফিজিওলজিক্যাল ডিভিশনগুলো আছে, সেই ডিভিশনগুলো কী কী। তারপর আমরা ধীরে ধীরে ডিভিশনগুলো আজ থেকে হিমালয়াতে পড়তে শুরু করব। তাহলে এবার তোমরা যে ভাগগুলো আছে, ভাগগুলো একবার দেখে নাও কী কী ভাগ আছে। তো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিতে পুরো ভারতবর্ষকে যে বিভিন্ন ফিজিওলজিক্যাল ভাগগুলোতে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে কী কী আছে। সেগুলো আছে আমাদের হিমালয়ান মাউন্টেন, নর্দার্ন প্লেন্স। হিমালয়ান মাউন্টেন মানে হচ্ছে, তোমরা এখানে ম্যাপ থেকে দেখতে পাচ্ছ, এই যে এখানে একদম উপরের দিকে যে অংশটা আলাদা আলাদা কালার করে দেখানো, পরিষ্কারভাবে দেখানো আছে। তো এই হচ্ছে এই অংশটা, এবং এই অংশটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন। হ্যাঁ, এইখানেও আছে, কিন্তু এটা কি নেপাল ভুটানের মধ্যে পড়ছে। আপাতত আমি ইন্ডিয়ার মধ্যে ভাগগুলো দেখাচ্ছি, তাই শুধুমাত্র ওই অংশটুকু দেখানো হয়েছে। এই অংশগুলো তো হিমালয়ে আছে। তো উপরে নীল রঙের যে অংশটা দেখতে পাচ্ছ সেটা কি, সেটা হচ্ছে আমাদের হিমালয়, মানে হিমালয়টা। তার নিচে আছে কি গ্রেট প্লেন, সবুজ রঙের যেটা, বা নর্দার্ন প্লেন, তোমরা যাই বলবে নর্দার্ন প্লেন। নর্দার্ন প্লেন মানে হচ্ছে আমাদের উত্তরের সমভূমি, ঠিক হিমালয়ের পাদদেশে যে উত্তরের সমভূমি থাকে সেই নর্দার্ন প্লেন্স। তারপরে আছে আমাদের পেনিনসুলার প্ল্যাটু, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের মালভূমিগুলো দেখতে পাওয়া যায় মাঝামাঝি অংশগুলোতে। তারপরে আছে আমাদের ইন্ডিয়ান ডেজার্ট, অর্থাৎ ভারতের যে মরুভূমি, মানে থর মরুভূমি। নেক্সট হচ্ছে কোস্টাল প্লেন্স, অর্থাৎ আমাদের উপকূলবর্তী যে সমভূমিগুলো। এবং লাস্ট হচ্ছে দ্য আইল্যান্ডস, অর্থাৎ আন্দামান এবং নিকোবর আইল্যান্ড। তো এই টোটাল এতগুলো ভাগে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফিটাকে
মানে ফিজিওলজিক্যাল ডিভিশন করা হয়েছে ইন্ডিয়াকে। তার মধ্যে আমরা আজ থেকে কি শুরু করব, আজ থেকে আমরা হিমালয়টা পড়া শুরু করব। ওকে, এরপর আমরা কি করব তাহলে, অরিজিন অফ হিমালয় মানে হিমালয় পর্বতমালার উৎপত্তি সম্বন্ধে একটু দেখে নেবো। উৎপত্তি সম্বন্ধে যে বিভিন্ন থিওরিজগুলো আছে সেই থিওরিগুলো সম্বন্ধে আমরা একটু অল্প করে দেখে নেবো। তো সেই থিওরিগুলো সম্বন্ধে দেখো, প্রথমে যে জিনিসটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি, জিও সিনক্লিনাল থিওরি। কী বলা হয়েছে, জিও সিনক্লিনাল থিওরি। প্রথম থিওরি হচ্ছে জিও সিনক্লিনাল থিওরি। তাহলে জিও সিনক্লিনাল থিওরিতে দেখো কিছুই না, এখানে এটাই বলা হয়েছে, আমি ডিটেলসে বলে দিচ্ছি যে এখানে দেখো এজ এখানে কীরকমভাবে এজ হিসাবে দেখিয়েছে দেখো। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে দেখানো হয়েছে যে আমাদের হচ্ছে এরকম মাঝখানে হচ্ছে কী ছিল, টেথিস সাগর ছিল। টেথিস সাগরের এই দিকে এইখানে ছিল চাইনা প্লেট, এই সাইডে ছিল ইন্ডিয়ান শিল্ড। তো এইখানে হচ্ছে কী হচ্ছিল, ধীরে ধীরে এদের মধ্যে থেকে পলিমাটি ক্ষয় হয়। দুটো যে প্লেট ছিল, দুটো প্লেট থেকে পলিমাটি ক্ষয় হয়ে এই টেথিস সাগরে জমা হচ্ছিল। দেখো এখানে যে ক্ষয় হচ্ছে প্রথমে তোমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ। প্রথমে দেখো হাইট ছিল এতটা, তারপরে এবার দেখো হাইট কমে গেছে, মানে ক্ষয় হয়ে নেমে গেছে, ক্ষয় হয়ে। এবং সেটা কততে হয়েছে, সেটা হচ্ছে 40 থেকে 15, মানে প্রায় তোমাদের 25 মিলিয়ন বছর ধরে ক্ষয় হওয়ার পর এই ঘটনাটা ঘটেছে। তো তারপরে হচ্ছে মানে 25 মিলিয়ন বছর ধরে কী হয়েছে, ক্ষয় হয়ে এটা একটু হাইটটা নেমে গেছে এবং সেই ক্ষয় হয়ে সেই পলিমাটিটা কী হয়েছে, টেথিস সাগরে জমা হয়েছে। টেথিস সাগরে জমা হওয়ার পর তারপরে কী হয়েছে, ধীরে ধীরে এই পলিমাটিগুলো উপরের দিকে এভাবে উঠতে শুরু করেছে। সেটা আবার কতদিন ধরে হচ্ছে, সেটা সেই 15 মিলিয়ন বছর আগে যে শুরু হয়েছে সেটা থেকে বর্তমানে এখনও চলছে। মানে হিমালয় পর্বতমালার হাইট এখনও বাড়ছে। সেই জন্য দেখবে হিমালয় পর্বতমালাকে অনেক সময় বলা হয় কি, নবীন ভঙ্গিল পর্বতমালা। আমাদের আরাবল্লী পর্বতমালাকে বলা হয় প্রাচীন ভঙ্গিল পর্বতমালা বা অবশিষ্ট পর্বতমালা। ঠিক আছে, এটা ঠিক প্রাচীন বলা, আরাবল্লী হচ্ছে অবশিষ্ট পর্বতমালা। মানে আরাবল্লী যা উঠে গেছে, বরং এখন ধীরে ধীরে ওর হাইট কমে যাচ্ছে। মানে আগে যে হাইট ছিল সেটা ক্ষয় হয়ে হাইট কমে যাচ্ছে, সেই জন্য আরাবল্লীকে বলা হয় অবশিষ্ট পর্বতমালা। তার জায়গায় হিমালয়কে কি বলা হয়, হিমালয়কে বলা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা। তার কারণ, বা নিউ ফোল্ড মাউন্টেন, তার কারণ কি, ওটার হাইট এখনও ধীরে ধীরে বাড়ছে। এরপর আমি তোমাদের এই জিওসিনক্লিনাল অরিজিনটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি হয়েছিল আমাদের, মানে এটা স্টার্টিং কীভাবে হয়েছিল দেখো। এটা তো আমরা 40 মিলিয়ন ইয়ার আগেও আমরা কী করলাম, দেখলাম যে এরকম কন্ডিশানে ছিল। তো এই কন্ডিশানটা এলো কীভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রায় 200 মিলিয়ন ইয়ার্স আগেও এটা শুরু হয়েছিল, ঠিক আছে। 200 মিলিয়ন বছর আগে কী ছিল, আমাদের পৃথিবীতে সমস্ত স্থলভাগ একসঙ্গে একত্রিত হয়ে কী গঠন করেছিল, প্যানজিয়া বা সুপার কন্টিনেন্ট, যেটাকে বলা হয় প্যানজিয়া সুপার কন্টিনেন্ট। এবং তার চারপাশে সমস্ত সাগর এবং মহাসাগর একসঙ্গে মিলিত হয়ে কী গঠন করেছিল, প্যান্থালাসা। তো এই প্যানজিয়া এবং প্যান্থালাসার মধ্যে কি হয়, 200 মিলিয়ন ইয়ার্স আগো কী হয়, ভাঙন শুরু হয়। ভাঙন শুরু হওয়ার ফলে ধীরে ধীরে কী হয়, টেথিস সাগর তৈরি হয়। এবং টেথিস সাগরের উত্তরে কী ছিল, টেথিস সাগরের উত্তরে ছিল আঙ্গারা ল্যান্ড। কী ছিল, আঙ্গারা ল্যান্ড। আর দক্ষিণে কী ছিল, দক্ষিণে ছিল গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে, আমি ল্যান্ডটা লিখলাম না, আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড। মাঝখানে ছিল আমাদের টেথিস সাগর। তো এই যে আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড ছিল, টেথিস সাগর, এটাই তোমরা দেখতে পাচ্ছিলে ওখানে চাইনা প্লেট, ইন্ডিয়ান সিল এরকম দেখাচ্ছিল। তো ওর প্লেটের নাম ছিল, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটার নাম ছিল কী দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে উত্তরে ছিল আমাদের আঙ্গারা ল্যান্ড, দক্ষিণে ছিল গন্ডোয়ানা ল্যান্ড। তো এই আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড থেকে কী হয়, ধীরে ধীরে ওই দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে কী হয়, পলিমাটি ক্ষয় পেতে থাকে। পলিমাটি এভাবে তোমরা দেখতে পাচ্ছ, ইরোশনের কারণে কী হচ্ছে, পলিমাটি ক্ষয় পেয়ে আমাদের সমুদ্র মানে টেথিস সাগরের তলদেশে জমা হতে থাকে। এইভাবে দীর্ঘ কয়েক মিলিয়ন বছর ধরে জমা হওয়ার কারণে ধীরে ধীরে কী হতে থাকে দেখো। সাপোজ ধর এরকম একটা জায়গা আছে, এখানে ধীরে ধীরে আমার পলিমাটি জমা হচ্ছে। এবার যত বেশি পলিমাটি জমা হবে, নিচের দিকে ডিপোজিট জমতে থাকবে, তার তো একটা ওজন বাড়তে থাকবে। মানে কয়েক মিলিয়ন বছর ধরে ধীরে ধীরে পলিমাটি জমা হচ্ছে, তার একটা সার্টেন ওয়েট আছে। সেই ওয়েটের কারণে ধীরে ধীরে কী হবে, এই নিচের দিকে যখন চাপ দেবে, এই সাইড থেকে এই অংশগুলো এইভাবে একটু আস্তে আস্তে কাছে সরে আসতে থাকবে। এবং যত কাছে সরে আসতে থাকবে এই যে পলিমাটিগুলো কি ততদিনে মিলিয়ন বছর ধরে যখন পলিমাটিটা জমা হচ্ছে, তার ডেনসিটি বেড়ে গেছে, একটু শক্ত হয়েছে, তখন সেটার মধ্যে কী হবে, ফোল্ড সৃষ্টি হয়ে যাবে।
তখন সেটা কী হবে, এইভাবে ধীরে 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 ফোল্ড তৈরি করবে। কারণ এইভাবে জমা হয়ে আছে, চাপ দিচ্ছে নিচের দিকে, তার ফলে সাইড থেকে এইভাবে এরা সরে আসছে, দুটো সাইড, দুটো ল্যান্ডমাস ধীরে ধীরে সরে আসছে। সরে আসার ফলে এই যে পলিমাটিটা সেটা কীভাবে ফোল্ড তৈরি হবে। এই ফোল্ডটার কারণে কি হয়েছে, ধীরে ধীরে আমাদের হিমালয় পর্বতমালাটা তৈরি হয়েছে, যেটা এখানে দেখানো হয়েছে যে 15 মিলিয়ন বছর থেকে আজ অবধি চলে আসছে। মানে আজও হচ্ছে হিমালয় পর্বতমালা ধীরে ধীরে উপর দিকে উঠছে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের কি, এই গেল আমাদের জিওসিনক্লোনাল থিওরি অফ অরিজিন। এরপর আমরা দেখব কি, এরপর ধরো প্লেট টেকটনিক অরিজিন। প্লেট টেকটনিক থিওরিটা খুব ইজি। প্লেট টেকটনিক অরিজিনটা তোমরা এখানে ছবি থেকে বুঝতেই পারছো। এখানে কি বলা হচ্ছিল, এখানে বলা হচ্ছিল যে এইরকম, এখানে হচ্ছে আমাদের টেথিস সাগর ছিল, এখানে আছে ইউরেশিয়ান প্লেট, এবং এখানে ধীরে 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 দেখো ইন্ডিয়ান প্লেট যেটা ছিল, ইন্ডিয়ান প্লেটটা কীভাবে মুভ করছে, এবং এখানে দেখো টাইম স্ট্যাম্প দেওয়া আছে। প্রথমে ছিল এটা 70 মিলিয়ন বছর আগে, তারপর 20 মিলিয়ন বছর এইভাবে সরেছে, তারপরে বর্তমানে ইন্ডিয়া এইখানে এসে ঢুকেছে। তো যখন ধীরে ধীরে ইন্ডিয়ান প্লেটটা এইভাবে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে এসে লেগেছে, তখন কি হয়েছে, এই টেথিস সাগরটা নিচে যে পলিমাটি জমা ছিল সেটা ঠিক একই রকমভাবে কি হয়েছে, দু সাইড, এখানেও কি ধরো দু সাইড থেকে আমি চাপ দিচ্ছি, এই টেথিস সাগরের মধ্যে যে পলিমাটিগুলো জমা আছে, যখন ইন্ডিয়ান প্লেটটা ইউরেশিয়ান প্লেটের সঙ্গে এসে কোলাইড করছে বা মিশে যাচ্ছে, তখন কি এখানে চাপ সৃষ্টি হচ্ছে, চাপ সৃষ্টি হওয়ার কারণে এইভাবে ভঙ্গিল পর্বতমালা উপর দিকে উঠে যাচ্ছে। তো এই মানে ওই পলিমাটির ভেতরে উপর দিকে ভাঁজ হয়ে উঠে যাচ্ছে, ফোল্ড হয়ে উঠে যাচ্ছে, এই জন্য এদেরকে বলা হয় কি ভঙ্গিল পর্বতমালা, ঠিক আছে, বা ফোল্ড মাউন্টেন বলা হয়ে থাকে। তো সেই কারণে হচ্ছে একে, তো এইভাবে হচ্ছে কি হয়, আমাদের এই ভঙ্গিল পর্বতমালা বা আমাদের ফোল্ড মাউন্টেনটা তৈরি হয়। তো এখান থেকে তোমরা আশা করি হিমালয়ের অরিজিনটা বুঝতে পারলে। দুটো অরিজিন থিওরি যেটা বললাম, একটা হচ্ছে জিওসিনক্লিনাল থিওরি আর একটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি, দুটোই তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা আমাদের হিমালয়ের যে ডিভিশনগুলো আছে, হিমালয়ের ডিভিশনগুলো সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। তো ওকে, সরি অ্যাবাউট দ্য সাউন্ড ইস্যু। আই থিঙ্ক এরপরে সাউন্ডটা ঠিক হয়ে গেছে, মাঝখানে সাউন্ডটা একটু প্রবলেম হয়ে গেছিলো। ওকে, সিস্টেমের একটু সমস্যা ছিল, সাউন্ড একটু প্রবলেম হয়েছিল, আশা করি এরপর সাউন্ডটা ঠিক আছে। ওকে, সো নাও এবার দেখা যাক। দেখো, এরপরে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কী বলছে, যে ডিভিশন অফ হিমালয়। হিমালয়ের যে ডিভিশন সেগুলো কী কী, দেখো হিমালয়কে টোটাল কী কী ভাগে ভাগ করা যায়, 5টা ভাগে মূলত হিমালয়কে ভাগ করা যায়। একটা হচ্ছে শিবালিক আর আউটার হিমালয়, একটা হচ্ছে লেসার হিমালয় আর মিডল হিমালয়, হিমালয় আর হিমাচল, গ্রেটার হিমালয় আর হিমাদ্রি, ট্রান্স হিমালয় বা তিব্বতিয়ান হিমালয়, আর ইস্টার্ন হিলস বা পূর্বাঞ্চল। এই টোটাল 5টা ভাগে একে ভাগ করা যায়। তার মধ্যে এই প্রথম 3টে যে আছে 1, 2, 3, এটা একদম নর্থ থেকে, সরি এটা সাউথ থেকে নর্থে আছে। একদম উত্তরে আছে আমাদের গ্রেটার হিমালয় বা হিমাদ্রি, তার দক্ষিণে আছে আমাদের মিডল হিমালয়ের হিমাচল, আর তারও দক্ষিণে আছে শিবালিক আর আউটার হিমালয়। ঠিক আছে, এই শিবালিক পর্বতটা ক্রস করার পরেই আমাদের যত মেজর রিভার্সগুলো আছে নর্থ ইন্ডিয়ার, হিমালয় থেকে যেগুলো উৎপত্তি হয়েছে, ফর এক্সাম্পল গঙ্গা, যমুনা, এরা কী করে সমভূমিতে পতিত হয় এই শিবালিকটা ক্রস করার পরেই। গঙ্গা যেমন হরিদ্বারে এসে আমাদের পড়ে, এটাও শিবালিককে ক্রস করার পরই হরিদ্বারে এসে সমভূমিতে পড়ে। দেখো বলা হচ্ছে কি, যে মোস্ট অফ দ্য হিমালয়ান রেঞ্জেস ফল ইন ইন্ডিয়া, নেপাল অ্যান্ড ভুটান, অ্যান্ড দ্য নর্দার্ন স্লোপস আর পার্টলি সিচুয়েটেড ইন তিব্বত, হোয়াইল দ্য ওয়েস্টার্ন এক্সট্রিমিটিস লাই ইন পাকিস্তান, আফগানিস্তান অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। অর্থাৎ বলা হচ্ছে কি, মানে কতটা এলাকা জুড়ে এটা বর্তমান হিমালয় সেইটা এখানে বলা হচ্ছে। বেশিরভাগ অংশটাই কিন্তু আমাদের ইন্ডিয়া, নেপাল এবং ভুটানের মধ্যে পড়ে। তার মধ্যে নর্দার্ন স্লোপস, মানে কিছু হচ্ছে উত্তরের দিকে যে কিছু স্লোপ অংশ, সেটা কোথায় আছে, সেটা আমাদের তিব্বতের মধ্যে পড়ছে। হোয়াইল দ্য ওয়েস্টার্ন এক্সট্রিমিটিস লাইজ ইন পাকিস্তান, আফগানিস্তান অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। পশ্চিম দিকে যে বিস্তারটা, এটা কোথাও কত দূর অবধি চলে গেছে, এটা আমাদের চলে গেছে পাকিস্তান, আফগানিস্তান থেকে, আফগানিস্তান সহ একদম সেন্ট্রাল এশিয়া অবধি কিন্তু এর বিস্তারটা চলে গেছে হিমালয়ের। ঠিক আছে, পাকিস্তানে দেখবে তোমাদের একটা জায়গা আছে পটোয়ার প্ল্যাটু, সেইখান অবধি এটা কিন্তু বিস্তৃত, পটোয়ার মালভূমি। আমাদের এখানে যেমন বিভিন্ন প্ল্যাটু আছে, মালভূমি আছে, তেমন পাকিস্তানে আছে পটোয়ার প্ল্যাটু, সেই পটোয়ার প্ল্যাটু অবধি কিন্তু এটা বিস্তৃত। এরপর দেখো আমরা ধীরে ধীরে এই পার্টগুলো সম্বন্ধে পড়তে শুরু করবো। প্রথমে আমরা কি পড়বো, প্রথমে আমরা পড়বো শিবালিক রেঞ্জ, যেটা হচ্ছে আমাদের
এই মেজর তিনটের মধ্যে সব থেকে সাউথে বর্তমান হচ্ছে শিবালিক রেঞ্জ। শিবালিক রেঞ্জ সম্বন্ধে দেখো কী বলা হচ্ছে, শিবালিক রেঞ্জ সম্বন্ধে বলা হচ্ছে যে অলসো নোন অ্যাজ দ্য আউটার হিমালয়াস। এটাকে আউটার হিমালয়ও বলা হয়ে থাকে, তার কারণ এটা কি সব থেকে দক্ষিণে বর্তমান, এটা হিমালয়ের এক প্রকার বর্ডার হিসাবে কাজ করে। ওর পরে কি হিমালয়টা আমাদের ভারতের শেষ হয়ে যায়, তারপরে কি হয়ে যায়, তারপরে এসে যায় নর্দার্ন প্লেন্স। আউটার হিমালয়ের পরে এসে যায় শিবালিক রেঞ্জের পরে এসে যায় নর্দার্ন প্লেন্স। তো এরপর নেক্সট বলা হচ্ছে দেখো লোকেটেড ইন বিটুইন গ্রেট প্লেন্স অ্যান্ড লেসার হিমালয়। লেসার হিমালয় মানে যে মিডল হিমালয় যেটা বা হিমাচল হিমালয় সেইটা, এবং এটা হচ্ছে উত্তরে থাকে শিবালিকের, আর দক্ষিণে কী থাকে, গ্রেট প্লেন্স থাকে। ওকে, গ্রেট প্লেন্স মানে আমাদের নর্দার্ন প্লেন্স বা উত্তরের সমভূমি বা গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি যা বলবে। আর ওই জন্যই বললাম যে এটাকে এই কারণে কী বলা হয়, আউটার হিমালয় বলা হয়, কারণ এরপরই সমভূমি শুরু হয়ে যায়। দ্য অ্যালটিচিউড, এর উচ্চতা হচ্ছে 600 থেকে 1500 মিটার হয়ে থাকে। রানস ফর এ ডিস্টেন্স অফ 2400 কিলোমিটার ফ্রম পটোয়ার প্ল্যাটু ওয়েস্টে পটোয়ার প্ল্যাটু কোথায়, পাকিস্তান। এটাই তোমাদের আমি বলছিলাম, পটোয়ার প্ল্যাটু কিন্তু হচ্ছে পাকিস্তানে। টু দ্য ব্রহ্মপুত্র ভ্যালি ইস্ট, একদম আমাদের পূর্বে হচ্ছে ব্রহ্মপুত্র ভ্যালি, মানে আমাদের অরুণাচল প্রদেশ অবধি চলে গেছে। অরুণাচল প্রদেশের কাছে গিয়ে কোথায়, নামচা বারোয়াতে গিয়ে সিনট্যাক্সিয়াল বেন্ড নিয়ে ঘুরেছে। ঠিক আছে, এতদিনে আই থিঙ্ক সিনট্যাক্সিয়াল বেন্ড তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত, আমি এতবার বলেছি এই টার্মটা। নেক্সট হচ্ছে দ্য সাউদার্ন স্লোপস আর স্টিপ হোয়াইল দ্য নর্দার্ন স্লোপস আর জেন্টল। আমাদের উত্তরের দিকের যে স্লোপগুলো আছে, অর্থাৎ চায়নার সাইডে যে স্লোপগুলো আছে, সেই স্লোপটা কি হিমালয়ের কম্পারেবলি জেন্টল, কিন্তু সাদার্ন স্লোপ যেটা সেটা হচ্ছে স্টিপ। কিন্তু সমস্যা হচ্ছে তাই আমাদের কি হয়, ওই চায়নার সাইড থেকে হচ্ছে যদি মাউন্ট এভারেস্টে বা হিমালয়ে যদি মানে পর্বতারোহণ করা বা ট্রেকিং করা হয়, কম্পারেটিভলি অনেক ইজি হয়, কিন্তু করা যায় না, কারণ চায়না সরকার ব্যান করে রেখেছে, চায়না সরকার পারমিশন দেয় না। সেই কারণে সবসময় ট্রেকিং হয় কি সাদার্ন স্লোপ থেকে, দক্ষিণ সাইড থেকে বা আমাদের ইন্ডিয়ার সাইড থেকে কিন্তু হয়ে থাকে ট্রেকিংটা। নেক্সট বলা হচ্ছে দেখো, দ্য ওয়াইড অফ শিবালিক ভ্যারিজ ফ্রম 50 কিলোমিটার ইন হিমাচল প্রদেশ টু লেস দেন 15 কিলোমিটার ইন অরুণাচল প্রদেশ। চওড়াটা যেটা আছে সেটাও কিন্তু খুব কম, মানে প্রচণ্ড রকম ভ্যারি করে। যেখানে হিমাচল প্রদেশে 50 কিলোমিটার, অরুণাচল প্রদেশে গিয়ে সেটা কিন্তু কোথাও কোথাও মাত্র 15 কিলোমিটারে সীমিত হয়ে যায়। এখানে যে তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েস্টে এই যে দেখছো হলুদ রঙের এটা দাগটা, এটা কি, এটা হচ্ছে পটোয়ার প্ল্যাটু। এই পটোয়ার প্ল্যাটু থেকে শুরু করে একদম আমাদের এখানে হচ্ছে যে ব্রহ্মপুত্র ভ্যালি, সেই ব্রহ্মপুত্র ভ্যালি অবধি হচ্ছে আমাদের এই শিবালিকটা বর্তমান। দে আর অলমোস্ট আনব্রোকেন চেন অফ লো হিলস এক্সেপ্ট এ গ্যাপ অফ 80 to 90 কিলোমিটার হুইচ ইজ অকিউপাইড বাই দ্য ভ্যালি অফ তিস্তা রিভার অ্যান্ড রায়ডাক রিভার। তিস্তা নদী এবং রায়ডাক নদী কী করেছে, এটাকে দুটো ভাগ, মানে মাঝখানে দুটো পার্টি একটা ভাগ করেছে। বাকি সমস্ত জায়গায় গিয়ে এটা একদম পুরো আনব্রেকেবল বাউন্ডারি হিসেবে কাজ করে। তিস্তা নদী কিন্তু এই পরবর্তী ক্ষেত্রে কোথায়, ব্রহ্মপুত্র দিকেই মিশেছে। আগে গঙ্গাতে মিশত তিস্তা নদী, এখন কোথায় মিশে, এখন মিশে ব্রহ্মপুত্রতে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, তিস্তা নদী কি আগে গঙ্গাতে মিশত গিয়ে, কিন্তু 1700 সামথিং, আমার এই মুহূর্তে সালটা মনে নেই, 1700 সামথিংয়ে একটা ওই কিছুটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। সেটার পরে পরবর্তী কী হয়, তিস্তা নদী নিজের কোর্সটা চেঞ্জ করেছিল, কোর্সটা চেঞ্জ করে মিশেছিল কোথায়, ব্রহ্মপুত্রতে, এবং এখন সেটা ব্রহ্মপুত্রতেই মেশে। ব্রহ্মপুত্র এবং তিস্তা একসঙ্গে মিশে কী নামে প্রবাহিত হয়, যমুনা, নট যমুনা অন্য, এটা সেটা দিল্লির কাছে আছে, যেটা হচ্ছে আগ্রার কাছে, গঙ্গাতে মিশছে। এটা হচ্ছে যমুনা। এটা তিস্তা নদী এবং আমাদের ব্রহ্মপুত্র নদী একসঙ্গে মিট করার পর যমুনা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট দেখো, শিবালিকের কিছু ডিফারেন্ট এরিয়াতে ডিফারেন্ট রিজনাল নেম আছে, লোকাল নেমস আছে। এই নেমসগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, লোকাল নেমগুলো তোমাদের মনে রাখতে হবে। এই নেমগুলো আমি আর বলে সময় নষ্ট করছি না, তোমরা দেখে নিও, এটা তো বোঝানোর তো কিছু নেই। এরপর একটা টার্ম আছে, সেটা হচ্ছে দুন বা ডুরাজ। দেখো দুন বা ডুরা জিনিসটা কি, দেখো বেসিক্যালি হয়েছিল, এটা আমি তোমাদের জিনিসটা একটু শর্টে বলে দিচ্ছি। বেসিক্যালি হচ্ছে এটাই যে যখন আমাদের শিবালিক পর্বতমালা তৈরি হয়েছিল, মানে পুরো হিমালয় যখন তৈরি হচ্ছিল, তখন কি হয়েছিল বুঝতেই পারছো, তখন কি কিছু হচ্ছে পলিমাটি জমা ছিল, সেই পলিমাটিগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠছিল। পলিমাটিগুলো উপরের দিকে ধীরে ধীরে ওঠার ফলে কি হয়েছিল, আমাদের এই হিমালয়টা তৈরি হয়েছিল। এবারে বলছে দেখো, শিবালিক ওয়ার ফর্মড বাই অ্যাকুমুলেশন অফ কংগ্লোমারেটস মানে হচ্ছে স্যান্ড, স্টোন, সিল্ড, গ্র্যাভেল, ডেব্রিস এটসেট্রা।
Now these conglomerates in the initial stage of deposition obstructed the courses of river during draining from the high reaches of Himalayas and formed temporary lakes. মানে সাপোজ ধরো কী হচ্ছে, সাপোজ হচ্ছে ধরো এইভাবে আমাদের তো পর্বতটা আছে, এবার পর্বতের মধ্যে দেখো এইরকম একটা জায়গায় হয়তো একটা লো ল্যান্ড আছে একটু কম্পারেটিভলি, সেইখানে কি হচ্ছিল, এবার উপর থেকে আমার যে নদীটা প্রবাহিত হয়ে আসছিল, উপর থেকে আমার যে নদীটা প্রবাহিত হয়ে আসছিল সেটা কি করলো, সেটা এইখানে ধরো এই যে পলিমাটিগুলো জমা হয়েছিল, এখানে ধরো পলিমাটিটা এরকম উঁচু হয়ে জমা হয়েছে, এই যে পলিমাটিটা জমা হয়েছে সেখানে এসে কী হলো, নদীটা ধাক্কা খেতে শুরু করলো, এখানে এসে কী হলো, ধাক্কা খেতে শুরু করলো। ধাক্কা খাওয়ার ফলে কী হলো, নদীর গতিবেগটা সেখানে থেমে গেল। থেমে যাওয়ার কারণে কী হয়েছিল, কিছু টেম্পোরারি লেকস তৈরি হয়েছিল, টেম্পোরারি নট পারমানেন্ট, কিছু টেম্পোরারি লেকস তৈরি হয়েছিল। এবার যখন টেম্পোরারি লেক তৈরি হলো, টেম্পোরারি লেকগুলোতে কী হলো, টেম্পোরারি লেকের মধ্যে ধীরে ধীরে এবার পলিমাটি জমা হতে শুরু করেছে, কারণ নদী কিছু পরিমাণ পলিমাটি সে বয়ে নিয়ে এসেছে। তারপর দেখো বলা আছে, হোয়েন রিভার্স আর এবল টু কাট থ্রু দেয়ার কোর্সেস দ্য লেকস ফিল্ড উইথ কংগ্লোমারেট ডিপোজিটস, দ্য লেকস ওয়ার ড্রেন্ড অ্যাওয়ে লিভিং বিহাইন্ড দ্য প্লেন্স কল্ড ডুনস অর ডুরাজ ইন দ্য ইস্ট। অর্থাৎ এখানে ব্যাপারটা হলো কি, আমার প্রথমে কি নদীটার গতিপথ বাধাপ্রাপ্ত হয়েছিল, এবার আমার যেখানেও নদীর উৎপত্তি হয়েছে বরফ গলে জল আসে, সেখানে তো কন্টিনিউয়াসলি জল এসে যাচ্ছে, এটা সারা বছর জল প্রবাহিত হয়, এটা তো নদীর জলে মানে বৃষ্টির জলে পুষ্ট নয়। এবার ধীরে 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 কী হচ্ছে, জল জমতে 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 একটা সময় এমন মানে জলের এত প্রেসার ক্রিয়েট হয়ে গেল, এত ফোর্স ক্রিয়েট হয়ে গেল, এবার সে কী করলো, যে পলিমাটিটা হচ্ছে ওখানে বাধা প্রদান করছিল সেটাকে কেটে আবার নদীটা কী হলো, প্রবাহিত হতে শুরু করে দিল। এবার যখন কেটে প্রবাহিত শুরু করলো, আমার যে টেম্পোরারি লেকটা যে জলটা জমেছিল সেই লেকেরও কী হলো, লেকেরও জলটা পুরো ড্রেন আউট হয়ে বেরিয়ে গেল। ড্রেন আউট হয়ে বেরিয়ে যাওয়ার পর আমার পড়ে থেকে গেল কি, আমার লেকের তলদেশে যে পলিমাটিগুলো জমা ছিল সেই পলিমাটিগুলো এক্সপোজ হয়ে গেল এবং সেটা থেকে গেল। ওই যে পলিমাটিগুলো থেকে গেল, ওইটা একটা যে সমভূমির মতো অংশ তৈরি করে দিল, সেগুলোকে কী বলা হয়, সেইগুলো কী বলা হয় তাকে দুনস অর ডুরাজ। যার এক্সাম্পল হচ্ছে দেরাদুন ইন উত্তরাখণ্ড, যেটা সব থেকে বড় আর কি, দুনের মধ্যে সব থেকে বড় হচ্ছে দেরাদুন, যেটা 75 কিলোমিটার লম্বা এবং 15 থেকে 20 কিলোমিটার চওড়া। কোটা, পাটলিকোটরি, চুম্বি, কায়রদা, তারপর হচ্ছে চৌখাম্বা, উধামপুর, কোটলি আর দ্য আদার ইম্পর্টেন্ট দুন। তাহলে দুন বা ডুরা কী জিনিস, আশা করি তোমরা বুঝতে পেরেছো জায়গাটা, আশা করি আর তোমাদের মানে অসুবিধা কিছু নেই, বাকিতে তোমরা পড়ে নেবে, পড়ে নিলেই তোমরা জিনিসটা ধরতে পারবে, আমি জিনিসটা বলেছি পড়ে নিলেই তোমরা ধরতে পারবে। নেক্সট হচ্ছে দেখো কি, নেক্সট হচ্ছে দ্য লেসার হিমালয় অর মিডল হিমালয় অর হিমাচল। দেখো লেসার হিমালয় কি, লেসার হিমালয় বা মিডল হিমালয় এটা হচ্ছে শিবালিকের উত্তরে, ইট ইজ ইন বিটুইন শিবালিক ইন দ্য সাউথ অ্যান্ড গ্রেট হিমালয় ইন দ্য নর্থ। মানে লেসার হিমালয়ের উত্তরে আছে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি, আর তার দক্ষিণে আছে কে, দক্ষিণে আছে শিবালিক, শিবালিকের উত্তরে হচ্ছে ওটা। আমি ছবিটা একবার দেখিয়ে দিই, যাই একদম উত্তরে আছে যে গ্রেট হিমালয়, তারপরে হচ্ছে আমাদের লেসার হিমালয় বা আমাদের মিডল হিমালয়, আর লাস্টে 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বরটা হচ্ছে আমাদের শিবালিক। এটা দেখো বলা হচ্ছে রানস অলমোস্ট প্যারালাল টু বোথ দ্য রেঞ্জেস, আমাদের হিমাদ্রি এবং শিবালিকের সমান্তরালে গেছে, এটাকে লোয়ার হিমালয় বলেও ডাকা হয়ে থাকে, এবং এটা হচ্ছে 60 থেকে 80 কিলোমিটার চওড়া এবং লেন্থটা সেম 2400 কিলোমিটার। এর এলিভেশন অ্যাভারেজ হচ্ছে 3500 থেকে 4500 মিটার অ্যাবাভ সি লেভেল। Now many peaks are more than 5050 meter above sea level and snow covered throughout the year, কিন্তু কিছু কিছু আছে বেশ বড়, মানে উচ্চতা বেশ ভালো রকম বেশি, অ্যাভারেজ কম হলেও। The lower Himalaya has steep bare southern slopes and gentler forest covered northern slopes. এটার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে, উত্তর দিকের যে স্লোপটা অর্থাৎ আমাদের হিমাদ্রির দিকের যে স্লোপটা, সেটা কি, সেটা হচ্ছে কম্পারেটিভলি জেন্টেল হয় এবং তাতে অনেক জঙ্গল টঙ্গল দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের শিবালিকের দিকে বা সাউথের সাইডে যে স্লোপটা আছে সেটা কিন্তু স্টিপ এবং ব্যারেন, মানে কোনো রকম কোনো গাছপালা নেই। মেজরিটি অফ দ্য হিমালয়ান হিল রিসর্টস লাইক সিমলা, মুসৌরি, রানীক্ষেত, নৈনিতাল, আলমোড়া, দার্জিলিং এটসেট্রা আর লোকেটেড হেয়ার। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। In Uttarakhand, the middle Himalaya are marked by মুসৌরি, নাগডিব্বা রেঞ্জেস। তোমরা দেখতেই পাচ্ছ এই যে মুসৌরি, নাগডিব্বা, তারপরেই আছে কি, তারপরে আছে মহাভারত লেক। এগুলো কন্টিনিউয়াস আছে, তো এইভাবে ম্যাপের মধ্যে কেটে কেটে দেখানো সম্ভব নয়, পরপরের জন্য দেখিয়ে রেখেছি, ঠিক আছে, এগুলো কন্টিনিউয়াস। তো
তো এখানে হচ্ছে তারপরে দেখো কি বলা হয়েছে, দ্য মহাভারত লেক ইন দ্য সাদার্ন নেপাল ইজ এ কন্টিনিউয়েশন অফ মুসৌরি রেঞ্জ, যেটা তোমাদের এক্ষুনি বললাম যে মুসৌরি নাগডিব্বা আছে কোথায়, উত্তরাখণ্ডে। আর তারপরে মহাভারত লেক যেটা চলে গেছে সেটা কোথায়, সেটা হচ্ছে আমাদের নেপালে। তুমি দেখতেই পাচ্ছ এখানে এই যে নেপাল, আমাদের মুসৌরি নাগডিব্বা সেটা হচ্ছে আবার নেপালে ঢুকে গেছে। নেপালে ঢুকোটার নাম হয়েছে কি, মহাভারত লেক। ঠিক আছে, সেটা নেপালে ঢুকে নাম হয়েছে মহাভারত লেক। কন্টিনিউয়েশন অফ মুসৌরি রেঞ্জ মানে ওই বললাম যে টানা চলছে, একদম টানা চলছে, মাঝখানে কোনো ব্রেক নেই। হিমাচল প্রদেশে ইন্ডিয়াতে, উত্তরাখণ্ডে ইন্ডিয়াতে এর নামটা হচ্ছে আমাদের মুসৌরি নাগডিব্বা। আর যখন সেটা টানা হচ্ছে নেপালে ঢুকে গেছে তখন সেটার নাম হয়ে গেছে মহাভারত লেক। এছাড়া ইস্ট অফ কোসি রিভার দ্য সপ্তকোসি, সিকিম, ভুটান, মিরি, আবর, মিসমি হিল রিপ্রেজেন্ট দ্য লোয়ার হিমালয়। এছাড়া কোসি নদীর পূর্ব দিকে আমাদের সপ্তকোসি, সিকিম, ভুটান ইত্যাদিতে যেগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের লোয়ার হিমালয়কে ডিনোট করে। মানে এক একটা এলাকাতে কোন কোন মাউন্টেন রেঞ্জটা আমাদের লোয়ার হিমালয়ের পার্ট হিসেবে পড়ছে সেটাই এখানে বলা হয়েছে। উত্তরাখণ্ডে হচ্ছে মুসৌরি নাগডিব্বা, আর নেপালে হচ্ছে কি মহাভারত লেক। চলছে পুরোটাই টানা, একদম চলছে পুরোটাই ভাবে টানা। এবার যখন আমাদের উত্তরাখণ্ডে আছে তখন এইখানে আমার, এটা তো উত্তরাখণ্ড, এইখানে আমার জায়গাটার নাম হয়ে যাচ্ছে কি, রেঞ্জটার নাম কি মুসৌরি নাগডিব্বা। সেটাই যখন নেপালে প্রবেশ করে যাচ্ছে তখন সেটার নাম হয়ে যাচ্ছে মহাভারত লেক। এখানেও এগেন কিছু ইম্পর্টেন্ট রেঞ্জ আছে এবং বিভিন্ন রিজনে তার কী কী নাম আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। এটা তোমরা কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। মানে টানা, এটা বারবার করে আমি বলছি, পাহাড়টা কি টানা চলছে, এক একটা জেলা মানে এক একটা স্টেটে আলাদা আলাদা করে নাম দেওয়া আছে, এক একটা রিজনে আলাদা আলাদা নাম দেওয়া আছে, ঠিক আছে। জম্মু কাশ্মীরে পীর পাঞ্জাল রেঞ্জ, হিমাচল প্রদেশে ধৌলাধর রেঞ্জ, উত্তরাখণ্ডে এক্ষুনি বললাম মুসৌরি নাগডিব্বা, নেপালে মহাভারত লেক। তো এইভাবে হচ্ছে নাম দেওয়া আছে। দেখবে এখানে ধরো ধৌলাধরটাও দেখানো আছে, এই দেখো এই যে ধৌলাধর, ঠিক আছে। তাহলে এটা কি চলছে টানাই। এবার আমাদের উত্তরাখণ্ডে হচ্ছে মুসৌরি নাগডিব্বা, আর হিমাচল প্রদেশে হচ্ছে কি, হিমাচল প্রদেশে হয়ে যাচ্ছে এটা ধৌলাধর। এরপর আসছে কি গ্রেটার হিমালয় বা হিমাদ্রি। গ্রেটার হিমালয় বা হিমাদ্রি থেকে তো বলা হচ্ছে যে অলসো নোন অ্যাজ ইনার হিমালয়, সেন্ট্রাল হিমালয় অর হিমাদ্রি। অ্যাভারেজ এলিভেশন হচ্ছে 6100 মিটার এবং চওড়া হচ্ছে 25 কিলোমিটার। মেনলি ফর্মড অফ ক্রিস্টালাইন, সেন্ট্রাল ক্রিস্টালাইন মানে গ্রানাইট অ্যান্ড নিস মানে আগ্নেয়শিলা দিয়ে তৈরি মূলত, কিন্তু এখানে কিন্তু বেশ কিছু মেটামরফোস সেডিমেন্ট, লাইমস্টোন বা পাললিক মানে আমাদের রূপান্তরিত শিলারও কিন্তু অবশেষ দেখতে পাওয়া যায়। এটা অতটা ইম্পর্টেন্ট পয়েন্ট নয়। হ্যাঁ, এখানে কিছু পাসেস আছে, গ্রেট হিমালয়ের কী আছে, কিছু পাসেস আছে, মাউন্টেন পাস আছে। এই মাউন্টেন পাসের নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন আমাদের জম্মু কাশ্মীর আছে বুর্জিল পাস, জজিলা। হিমাচল প্রদেশ আছে বারালাচা, শিবকিলা। শিবকিলাতে কী আছে, শিবকিলাতে আমাদের হচ্ছে হিন্দুস্তান তিবেত রোড কানেক্টিং সিমলা উইথ গার্টক ইন ওয়েস্টার্ন তিব্বত। তিব্বত এবং সিমলাকে কানেক্ট করেছে যে রোড, সেটা কোথা দিয়ে গেছে, সেটা গেছে কিন্তু শিবকিলার মধ্য দিয়ে। উত্তরাখণ্ডে আছে থাংলা, নীতিপাস, লিপুলেখ, আর সিকিমে আছে নাথুলা, জেলেপলা। জেলেপলাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এখানে কী আছে দেখো বলেছে ইম্পর্টেন্ট ট্রেড রুট কানেক্টিং কালিম্পং নিয়ার দার্জিলিং উইথ লাসা ইন তিব্বত পাসেস থ্রু জেলেপলা। এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, এখানে বোঝানোর কিছু নেই। নেক্সট এরপর আসছে কি ট্রান্স হিমালয় বা আমাদের তিব্বতীয় হিমালয়। যেটা ট্রান্স হিমালয় মানে কি, ট্রান্স হিমালয় মানে হচ্ছে তিব্বতীয় হিমালয়। দেখো বলা হচ্ছে যে ট্রান্স হিমালয় ইজ এ হিমালয়ান রেঞ্জ ইমিডিয়েটলি নর্থ অফ দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জ। হিমাদ্রিরও উত্তরে, হিমাদ্রির উত্তরে মানে কি, ভারত থেকে তো বেরিয়ে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, তিব্বতে। অলসো কল্ড তিবেতিয়ান হিমালয় বিকজ মোস্ট অফ ইট লাইজ ইন তিব্বত। যেটা তোমাদের বললাম, যেটাকে কি বলে, তিব্বত হিমালয়ও বলা হয়ে থাকে। দ্য অ্যাভারেজ এলিভেশন ইজ 3000 মিটার অ্যাবাভ মিন সি লেভেল। দ্য অ্যাভারেজ ওয়াইড অফ দ্য রিজন ইজ 40 কিলোমিটার অ্যাট দ্য এক্সট্রিমিটিস অ্যান্ড অ্যাবাউট 250 কিলোমিটার ইন দ্য সেন্ট্রাল পার্ট। মানে মাঝখানে সব থেকে মাঝামাঝি অংশে যেখানে সব থেকে চওড়াটা বেশি সেটা হচ্ছে প্রায় 225 কিলোমিটার। আর এক্সট্রিমিটিস মানে ইস্ট এবং ওয়েস্ট পোর্শনে এটা কমে হয়েছে কত, 40 কিলোমিটার। এভারেজ এলিভেশন 3000 মিটার। ইট স্ট্রেচেস ফর এ ডিস্টেন্স অ্যাবাউট 1000 কিলোমিটার ইন দ্য ইস্ট ওয়েস্ট ডাইরেকশন, অকার অনলি ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য হিমালয়াস। পূর্ব থেকে পশ্চিমে এটা হচ্ছে প্রায় 1000 কিলোমিটার অবধি বিস্তৃত, কিন্তু এটা শুধুমাত্র হিমালয়ের পশ্চিম দিকটাতেই আছে। মানে আমাদের ওই তিব্বত থেকে শুরু করে নেপাল, ভুটান সহ অরুণাচল প্রদেশের দিকে যে এলাকাটা যাচ্ছে সেই দিকটাতেই এটার বিস্তারটা আছে। পূর্ব দিক অর্থাৎ উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এই সাইডটাতে কিন্তু নেপাল হিমালয় বা ট্রান্স হিমালয়ের খুব একটা, মানে তিব্বতী হিমালয় বা ট্রান্স হিমালয়ের খুব একটা স্ট্রেচ নেই বা খুব একটা ওটা নেই।
বাট ট্রান্স হিমালয়ের আমাদের রেঞ্জ কী কী আছে? রেঞ্জ হচ্ছে আমাদের জাস্কার, লাদাখ, কৈলাস, কারাকোরাম হচ্ছে মেন রেঞ্জ। এছাড়া দ্য নাঙ্গা পর্বত ইজ ইন দ্য জাস্কার রেঞ্জ। নাঙ্গা পর্বতের কথা কেন বলা হয়েছে? তার কারণ এখানে আমাদের কী আছে? এখানে আমাদের একটা সিনট্যাক্সিয়াল বেন্ড আছে। কী আছে? এখানে একটা সিনট্যাক্সিয়াল বেন্ড আছে। সিনট্যাক্সিয়াল বেন্ড মানে হচ্ছে এইখান থেকে গিয়ে আমাদের হিমালয়টা যাচ্ছিলো এইভাবে, সিনট্যাক্সিয়াল বেন্ড বা তোমার নাঙ্গা পর্বতের কাছে কী হয়েছে? এইভাবে বেঁকে গেছে, ডাইরেকশানটা চেঞ্জ করেছে। প্রথমে ও খুব সুন্দরভাবে যাচ্ছিল এই ডাইরেকশানে, তারপর হঠাৎ করে বেঁকে হয়ে গেছে এই ডাইরেকশানে। এই যে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল বেঁকে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি সিনট্যাক্সিয়াল বেন্ড। ওকে, এখানে দেখো তোমাদের ছবিতে দেখিয়ে দিচ্ছি। একদম উপরে আছে আমাদের কি, একদম নর্থে আছে কারাকোরাম। এটা মনে রাখবে, এটাও কোশ্চেন আসে যে হিমালয়ান রেঞ্জেসের মধ্যে ইন্ডিয়াতে সব থেকে উত্তরে কোনটা বর্তমান? সেটা হচ্ছে কারাকোরাম। তারপরে আসছে জাস্কার, তারপর আসছে পীর পাঞ্জাল, তারপর আসছে শিবালিক। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে যে জাস্কার, তারপরে আসছে পীর পাঞ্জাল, তারপরে আসছে আমাদের এই ধৌলাধর যেটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে আমাদের মুসৌরি নাগডিপ ভাবে মহাভারত লেকে ঢুকেছে। এইখানে আমাদের শিবালিক আছে। এই নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে তিব্বতিয়ান রেঞ্জের মধ্যে কি পড়ছে? জাস্কার, লাদাখ, কৈলাস। কৈলাসটা হচ্ছে এখানে পরবর্তী ক্ষেত্রে এইখানেই কৈলাস আছে। এইখানে এইগুলো যে পরপর চলে গেছে, এইখানেই আমাদের কৈলাস রেঞ্জ আছে। আর নাঙ্গা পর্বতটা কি আমাদের এই জাস্কার রেঞ্জের অংশ হিসাবেই পড়ছে কি নাঙ্গা পর্বত। নর্থ অফ দ্য জাস্কার রেঞ্জ অ্যান্ড রানিং প্যারালাল টু ইট ইজ লাদাখ রেঞ্জ। তারপরেই আসছে আমাদের কি লাদাখ রেঞ্জ। আর অনলি এ ফিউ পিকস ইন দিস রেঞ্জ অ্যাটেন্ডস এ হাইট ওভার 6000 মিটার। এই রেঞ্জের মধ্যে কিন্তু যেটা আমাদের হিমাদ্রির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো 6100 মিটার এলিভেশন, তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিলো। এখানে কিন্তু খুব রেয়ার কেসে 6000 মিটার ক্রস করে, কিছু কিছু পিকস আছে। এরপর দেখো বলা হচ্ছে দ্য কৈলাস রেঞ্জ, যেটাকে বলা হয় গ্যান্ডাইজ ইন চাইনিজ, ইন ওয়েস্টার্ন তিব্বত ইজ এন অফশুট অফ দ্য লাদাখ রেঞ্জ। এই লাদাখ রেঞ্জেরই একটা অংশ হচ্ছে কি আমাদের কৈলাস রেঞ্জ। হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট কৈলাস, বুঝতেই পারছো। রিভার ইন্দাস অরিজিনেটস ফ্রম নর্দার্ন স্লোপস অফ কৈলাস রেঞ্জ। কৈলাস রেঞ্জের কাছে বোকারচু গ্লেসিয়ার থেকে এটার উৎপত্তি হয়েছে। বোকারচু বোকারচু গ্লেসিয়ার থেকে এটার উৎপত্তি হয়েছে। The northernmost range in Trans-Himalayan ranges in India is Karakoram range and also known as কৃষ্ণগিরি রেঞ্জ। এক্ষুনি তোমাদের বললাম যে ইন্ডিয়ার মধ্যে সব থেকে নর্থে কোনটা বর্তমান? কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জ এক্সটেন্ডস ইস্টওয়ার্ড ফ্রম পামির ফর অ্যাবাউট 800 কিলোমিটার। এটা কিন্তু পামির গ্রন্থি থেকে পূর্ব দিকে 800 কিলোমিটার অবধি চলে গেছে। পামির গ্রন্থি লোকেশানটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম পজিশানে গিয়ে দেখছো না, সব রেঞ্জগুলো এক জায়গায় মিলিত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি? এটাকেই বলা হচ্ছে আমাদের পামির গ্রন্থি। পামির গ্রন্থি থেকে কি অনেকগুলো পর্বত উৎপত্তি হয়েছে। এইখান থেকে কারাকোরাম রেঞ্জ আমাদের ইস্ট সাইডে 800 কিলোমিটার অবধি চলে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি আছে? কেটু আছে। তারপর আমাদের লাদাখ রেঞ্জ, যেটা লাদাখ রেঞ্জটা দেখতে পাচ্ছ। লাদাখ রেঞ্জের পরে জাস্কার রেঞ্জ, যেটা তোমাদের এক্ষুনি বলছিলাম যে জাস্কার রেঞ্জেরই উত্তর দিকে আছে কি লাদাখ রেঞ্জ। তাহলে দেখতে পাচ্ছ আমাদের কারাকোরাম এবং জাস্কার রেঞ্জের মাঝখানে আছে লাদাখ রেঞ্জ। তারপরে এইখানে যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে কৈলাস রেঞ্জ, এখানে যে কেটে 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 গেছে, যে এটা হচ্ছে কৈলাস রেঞ্জ। ওকে, আমাদের এটা হচ্ছে শিবালিক। এখানে তোমরা সবগুলো পাহাড়গুলো ভালো করে দেখতে পাবে। এখানে আছে আমাদের কি? এখানে আছে আমাদের মাউন্ট এভারেস্ট। তারপর আসছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেটা আমাদের ইন্ডিয়ার এখন হাইয়েস্ট পিক। ওকে, এই হচ্ছে ব্যাপারে। তাহলে তোমরা এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছ। তো এইখানে দেখো এটাই কি বলা, দেখো এইখানে যে পয়েন্টটা বলছিলাম যে নর্থ অফ দ্য জাস্কার রেঞ্জ অ্যান্ড রানিং প্যারালাল টু ইট ইজ দি লাদাখ রেঞ্জ। আমি বললাম না জাস্কার রেঞ্জের নর্থে কী আছে? জাস্কার রেঞ্জের নর্থে আছে লাদাখ রেঞ্জ, যেটা তোমাদের আমি এক্ষুনি ছবিতে দেখাচ্ছিলাম। এই যে প্যারালালে রান করেছে এবং জাস্কার রেঞ্জের জাস্ট নর্থে গিয়ে আছে আমাদের লাদাখ রেঞ্জ। এই জাস্কার রেঞ্জ, তার নর্থে লাদাখ রেঞ্জ, তারপরে আসছে কারাকোরাম। ছবিটা আসলে একটু মিসপ্লেস হয়ে গেছে, সরি। এরপর বলা হচ্ছে কি, some of the peaks are more than 8000 meter above sea level, K2, Godwin Austen,
অ্যান্ড দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়ান ইউনিয়ন, যেটা এখন সরি এটা ভুল, এখন এটা হবে না, এটা কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে, ঠিক আছে। K2 এখন পিওকের মধ্যে পড়ে গেছে। তো যে তোমাদের আমি এক্ষুনি জন্য লোকেশানগুলো দেখিয়ে দিচ্ছিলাম যে আমাদের মাউন্ট এভারেস্ট, K2 আর কাঞ্চনজঙ্ঘা সবগুলোর কিন্তু আমি লোকেশান তোমাদের এইমাত্র ম্যাপে দেখিয়ে দিলাম। ম্যাপে জায়গাগুলো পারলে স্ক্রিনশট তুলে রাখবে, বুঝতে সুবিধা হবে। এইখানে একটা ছবি দেওয়া আছে, এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ না, এটা কি নাম দিয়েছে, পামির প্ল্যাটু। পামির প্ল্যাটুর কাছে আমাদের কী আছে, এই জায়গাটা হচ্ছে পামির গ্রন্থি, মানে যেখান থেকে সমস্ত পাহাড়গুলো উৎপত্তি হয়েছে। দেখো পামির গ্রন্থি থেকে উৎপত্তি হয়ে কারাকোরাম রেঞ্জ একদম পূর্ব দিকে, যেটা বলো যে 800 কিলোমিটার একদম পূর্ব দিকে চলে গেছে কারাকোরাম রেঞ্জ, এখান থেকে উৎপত্তি হয়ে কারাকোরাম রেঞ্জ চলে গেছে। তারপরই আসছে লাদাখ রেঞ্জ, তারপরই আসছে কি জাস্কার রেঞ্জ, জাস্কার রেঞ্জের উত্তরেই কি থাকে, লাদাখ রেঞ্জ। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে যে কৈলাস রেঞ্জ, এখানে যে কৈলাস রেঞ্জ, এখানে কৈলাস পর্বতমালা বর্তমান। তারপরে এখানে হচ্ছে পরপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে গ্রেট হিমালয়ান রেঞ্জ বা হিমাদ্রি, তারপর লেসার হিমালয়, তারপর হচ্ছে শিবালিক রেঞ্জ। এইটা যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের হিমাদ্রি বা গ্রেট হিমালয়। এই যে দেখতে পাচ্ছ এইটা চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মিডিল হিমালয় বা লেসার হিমালয়। আর লাস্টে এইখানে হচ্ছে শিবালিক। আর শিবালিকটা পুরো কন্টিনিউয়াস থাকে, মাঝখানে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ এর মধ্যে কী প্রবাহিত হয়েছে, এর মধ্যে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। তিস্তা এবং রায়ডাক নদীর কাছে যে 80 থেকে 90 কিলোমিটারের একটা গ্যাপ থাকে তোমাদের বলছিলাম, সেটা হচ্ছে এই পজিশানটা। আর এইখান থেকে গিয়ে দেখো এইভাবে যাবার এইভাবে বেঁকে গেছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পূর্বাঞ্চল বা নর্থ ইস্ট হিমালয়, যেটা তোমাদের আমি এক্ষুনি বলবো এবারে। The Ladakh Plateau lies to the northeast of the Karakoram range and it has been dissected into a number of plains and mountains which are Soda Plains, Aksai Chin, হচ্ছে লিঞ্জিতসাং, ডেপসাং প্লেন্স অ্যান্ড চাংচেনমো। এই হচ্ছে তোমাদের যে লাদাখ প্লেটু কারাকোরাম রেঞ্জের নর্থ ইস্টে। এই যে কারাকোরাম রেঞ্জ তার নর্থ ইস্টে এই পজিশনটাকে, এই পজিশনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাদাখ প্লেটু। লাদাখ প্লেটুর মধ্যে আবার বিভিন্ন ছোটো ছোটো মাউন্টেন এবং প্লেন্স আছে। নেক্সট হচ্ছে এবার পূর্বাঞ্চল হিমালয় অর ইস্টার্ন হিলস, যেটা আমাদের কোথায় বর্তমান, অরুণাচল প্রদেশে। দ্য ইস্টার্ন হিলস অর পূর্বাঞ্চলস আর দ্য সাউথওয়ার্ড এক্সটেনশন অফ হিমালয়স রানিং অ্যালং দ্য নর্থ ইস্টার্ন রেঞ্জ এজ অফ ইন্ডিয়া। নর্থ ইস্টার্ন এজ মানে ইন্ডিয়া মায়ানমারের বর্ডার বরাবর এই যে মাউন্টেনটা এভাবে ঘুরেছে, এই যে মাউন্টেনটা এইভাবে এসে এইভাবে যে বাঁকতে শুরু করেছে, এই পজিশানটাকে কী বলা হচ্ছে, এই পজিশানটাকে বলা হচ্ছে পূর্বাঞ্চল। অ্যাট ডিহং জর্জ, জর্জ মানে হচ্ছে এইরকম নদীর একটা যে কাটিংয়ের মাধ্যমে এরকম যে ভি শেপের ভ্যালি তৈরি করে, কিছুটা ক্যানিয়নের মতো, ঠিক আছে। ক্যানিয়নটাই হচ্ছে এক প্রকার তোমরা বলতে পারো জর্জ। ক্যানিয়ন কী হয়, একটু বেশি চওড়া হয়, জর্জ একটু কম্পারেটিভলি সরু হয়। কিন্তু মোদ্দা কথা হচ্ছে কি, খাদ, নদীর যে ভ্যালি বা নদীর যে খাদ তৈরি করে, সেই খাদ হচ্ছে কি জর্জ। এই ডিহং জর্জের কাছে কী বলা হচ্ছে, হিমালয়াস টেক এ সার্টেন সাউথওয়ার্ড বেন্ড অ্যান্ড ফর্ম এ সিরিজ অফ কম্পারেটিভলি লো হিলস হুইচ আর কালেকটিভলি কল্ড পূর্বাঞ্চল। এটাও কি, এটাও হচ্ছে একটা সিনট্যাক্সিয়াল বেন্ড। যেটা কোথায় নিয়েছে, যেটা নিয়েছে আমাদের নামচা বারোয়াতে। নামচা বারোয়াটা কি এখানে ম্যাপে কোথাও দেখানো আছে, দেখে নিচ্ছি তাহলে। আমি যদি কোথাও কোনো ম্যাপ অ্যাড করে থাকি তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, এই যে এই ম্যাপটা এখানে ভুল করে কি করে ঢুকে গেল। দেখো এইটাকে কি বলেছে, নামচা বারোয়া। নামচা বারোয়ার কাছেই কি আছে, ডিহং জর্জ আছে, ঠিক আছে। ডিহং একটা নদীর নাম, তো সে যে খাদটা তৈরি করেছে সেটা হচ্ছে কি ডিহং জর্জ, ঠিক আছে। ডিহং লোকাল আই থিঙ্ক ব্রহ্মপুত্রের যে নাম, ব্রহ্মপুত্রের নামই ওখানে লোকালের ডিহং বা সেবং এরকম নাম থাকে ওদের। তো ওটা যে খাদ তৈরি করেছে সেই খাদটাকে বলা হচ্ছে ডিহং জর্জ। এবং নামচা বারোয়ার কাছে দেখো কী হয়েছে, হিমালয়টা যাচ্ছিলো এইভাবে, মানে এই ডাইরেকশানে যাচ্ছিলো, হঠাৎ করে গিয়ে এইভাবে পুরো বেন্ড হয়ে গেলো, মানে ডাইরেকশানটা হুট করে কী হয়ে গেলো, চেঞ্জ হয়ে গেলো, ডাইরেকশানটা হয়ে গেলো এইভাবে। এই যে এখানেও একটা হেয়ার পিন বেন্ড বা 90 ডিগ্রি বেন্ড খেলো, এটাই কে বলা হচ্ছে কি সিনট্যাক্সিয়াল বেন্ড। তো এটা হচ্ছে কোথায় হয়, এটা মনে রাখবে, এটা হচ্ছে নামচা বারোয়ার কাছে। আমাদের হিমালয়ের দুটো সিনট্যাক্সিয়াল বেন্ড থাকে, একটা পশ্চিমের অরুণাচল প্রদেশে নামচা বারোয়াতে, আর একটা হচ্ছে আমাদের নাঙ্গা পর্বতের কাছে পূর্ব দিকে, সরি উল্টো বললাম, পূর্ব দিকে অরুণাচল প্রদেশের কাছে নামচা পার্বত, আর একটা পশ্চিম দিকে আছে নাঙ্গা পার্বতের কাছে, ঠিক আছে। এইরকম পজিশানে আমাদের নাঙ্গা পার্বত আছে, নাঙ্গা পার্বতের কাছে গিয়ে এইভাবে মাউন্টগুলো এইভাবে বেঁকে গেছে, এইভাবে পুরো হিমালয়টা এসে দু জায়গায় এভাবে বেন্ড খেয়েছে, ঠিক আছে।
এটাকে বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ড বা হেয়ার পিন বেন্ড, এইভাবে মনে রাখবে এগুলোকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম দেখো যে অ্যাট ডিহং জর্জ দ্য হিমালয়াস টেক এ সাডেন সাউথওয়ার্ড বেন্ড অ্যান্ড ফ্রম এ সিরিজ অফ কম্পারেটিভলি লো হিলস হুইচ আর কালেক্টিভলি কল্ড পূর্বাঞ্চল। দে রান অ্যালং ইন্ডিয়া মায়ানমার বর্ডার এক্সটেন্ডিং ফ্রম অরুণাচল প্রদেশ ইন দ্য নর্থ টু দ্য মিজোরাম ইন দ্য সাউথ। অরুণাচল থেকে শুরু করে মিজোরাম অবধি এটা বিস্তারিত হয়েছে এবং ইন্ডিয়া মায়ানমার বর্ডারের প্যারালালি এটা রান করেছে পূর্বাঞ্চল হিমালয় বা ইস্টার্ন হিলস। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। দেখো, তোমাদের হিমালয় সম্বন্ধে যা দরকার ডিটেলস আমি কিন্তু ভালো করে তোমাদের জিনিসগুলো সব পড়িয়ে দিয়েছি, আর এর বাইরে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে না। ঠিক আছে, তো এখানেই আজকে শেষ করলাম। নেক্সট দিন আবার দেখা হবে ভূগোলের অন্য একটা মানে এর পরের টপিকে। আজকে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে যে আমাদের এখানে 75 ডেজের ক্র্যাশ কোর্স চলছে, যেখানে সমস্ত সাবজেক্ট ধরে ধরে পড়ানো হচ্ছে। আর এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।